হাই, আসসালামু আলাইকুম। এসএসসি সলিউশন পয়েন্ট থেকে আমি মুয়াজ আছি তোমাদের সাথে। আজকে আমাদের গতির হচ্ছে গতি অধ্যায়ের যে টপিক নিয়ে আলোচনা, সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ, তো মনোযোগ সহকারে একটু শেষ পর্যন্ত দেখো, সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে প্রথমে একটা কথা বলে রাখি যে পরন্ত বস্তুর সূত্রগুলো আসলে কোথা থেকে এসেছে। দেখো, আমরা সবাই জানি যে পৃথিবী যে কোনো বস্তুর উপর একটা বল প্রয়োগ করে, মানে যে কোনো বস্তুকে পৃথিবী কি করে, একটা বল প্রয়োগ করে নিজের দিকে টানে, ওই বস্তুটাকে নিজের দিকে টানে। এই যে পৃথিবী ওই বস্তুটাকে যেই বলে নিজের দিকে টানে, এইটাকে আমরা বলি মাধ্যাকর্ষণ বল। কি বল? মাধ্যাকর্ষণ বল, তাই তো? এই যে মাধ্যাকর্ষণ বল, এই মাধ্যাকর্ষণ বলের ফলে যেটাকে তোমরা আবার ওজন বলে থাকো, ওজন, যে পৃথিবী যেই বলে টানে কাউকে, সেটাকে আমরা আবার ওজন বলে থাকি, যে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, হয়তো জানো। তো এই যে বস্তু, এই বস্তুটাকে পৃথিবী যে বলে প্রয়োগ করতেছে, ওইটাকে বলতেছি মাধ্যাকর্ষণ বল। এই আমরা জানি যে যেখানে বল থাকে সেইখানে ত্বরণ থাকে। কেন? কারণ বল F ইকুয়াল টু কত? ma, মানে বল থাকলে সেখানে কি থাকবে? ত্বরণ থাকবে। তো এই যে পৃথিবী যে বস্তুটাকে যে বল প্রয়োগ করতেছে, এইখানেও একটা ত্বরণ আছে। সেই ত্বরণটাকে আমরা বলি হচ্ছে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ, মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ। এবং এই ত্বরণটাও একটা সমত্বরণ। এই ত্বরণটাও কি? এই মাধ্যাকর্ষণ জনিত যেই ত্বরণটা, এই ত্বরণটাও একটা সমত্বরণ। আর তোমাদের কিন্তু গত ক্লাসে বলেছি যে আমাদের সিলেবাসে যেই টপিকটা, আমাদের সিলেবাসে শুধু কি আছে? সমত্বরণ আছে। সিলেবাসে কি আছে? সমত্বরণ আছে। তো যেহেতু মাধ্যাকর্ষণ জনিত ত্বরণটা সমত্বরণ, তার মানে এই টপিক নিয়েও আমাদের এই মাধ্যাকর্ষণের জনিত যেই ত্বরণ, এই ত্বরণ নিয়েও আমাদের আলোচনা করতে হবে। এবং এই মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, আচ্ছা, অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জি দিয়ে প্রকাশ করি, জি দিয়ে প্রকাশ করি। এখন এই জিটা কি? একটা সমত্বরণ। যেহেতু সমত্বরণ, আর সমত্বরণ তো আমাদের সিলেবাসে রয়েছে, আমাদের সিলেবাসে আলোচনায় সমত্বরণ নিয়ে, তার মানে এটা আমাদের পড়তে হবে। তো এখন দেখো, এই যে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের ফলে কোন একটা বস্তু কি হয়? উপর থেকে নিচে, পৃথিবীর মানে নিচের দিকে পড়ে, তাই তো? এই মাধ্যাকর্ষণ জনিত বলের কারণেই কিন্তু একটা বস্তু কি হয়? উপর থেকে নিচের দিকে পড়ে, মানে পৃথিবীর পৃষ্ঠের উপর পড়ে যায়। অথবা বলতে পারো যে এই যে ত্বরণ, মাধ্যাকর্ষণ জনিত যে ত্বরণ, এই ত্বরণের ফলেই কোন একটা বস্তু পৃথিবীর দিকে কি যায়? পৃথিবীর দিকে হচ্ছে গিয়ে পড়ে যায়। মানে তুমি একটা আম কি হয়? আম গাছের থেকে পড়ে গেলে কি হয়? পৃথিবীর দিকে নেমে আসে না? পৃথিবী পৃষ্ঠের উপর নেমে আসে। গাছের থেকে কি আকাশে চলে যায়? না, পৃথিবীর দিকে নেমে আসে। এটা কিসের কারণে হয়? এই অভিকর্ষ ত্বরণের কারণে হয়, বা মাধ্যাকর্ষণ জনিত যে বল, সেটার কারণে হয়। এখন কথা হইলো যে বিজ্ঞানী গ্যালিলিও এই যে বস্তুগুলো যে পড়ে যাওয়া, বা উপর থেকে যে বস্তুগুলো যে ভূমির উপর যে পতিত হয়, এটা লক্ষ্য করে তিনি তিনটা বিষয় লক্ষ্য করেন। এইটা নিয়ে তিনি তিনটি বিষয় লক্ষ্য করেন, যেটাকে তিনি তিনটা সূত্রের মাধ্যমে প্রকাশ করেছেন, যাদেরকে আমরা পরন্ত বস্তুর গ্যালিলিওর সূত্র বলে থাকি। যাকে আমরা কি বলে থাকি? পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র বলে থাকি। তো পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্রের এক নাম্বার সূত্রটা কি? এক নাম্বার সূত্রটা হচ্ছে যে স্থির অবস্থান থেকে, মানে তুমি যেখান থেকেই ফেলো না কেন, বস্তুটাকে আগে স্থির থাকতে হবে। দেখা যাচ্ছে একটা বস্তু উপর থেকে আগেই পড়তেছে, বা তুমি কেউ একটা ছুঁড়ে দিছে, একটা বস্তু নিক্ষেপ করেছে, তো নিক্ষেপ করতেছে, তো সেই মুহূর্তে ওই বস্তুটা কি গতিশীল না? তো নিক্ষেপ করে দিলে হবে না, মানে একদম স্থির থাকবে, স্থির থাকা অবস্থায় এসে পড়বে। মনে করো তুমি হাতে একটা হচ্ছে বল ধরে রেখেছো, তো তারপরে কি করলো? আস্তে করে ছেড়ে দিলা, তার মানে কি? বস্তুটা স্থির অবস্থান থেকে পড়লো, তাই না? তো এরকম স্থির অবস্থান থেকে পড়তে হবে। তো স্থির অবস্থান থেকে পড়লে কি হয়? স্থির অবস্থান থেকে পড়লে দুই কয়েকটা ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোই এই তিনটা সূত্র আকারে গ্যালিলিও প্রকাশ করছে। তবে এখানে একটা কথা, এই যে পরন্ত বস্তু যে তিনটা সূত্রের কথা বললাম, এই পরন্ত বস্তুর সূত্র তিনটা হওয়ার জন্য দুইটা শর্ত মানতে হবে। কোন বস্তু পরন্ত বস্তু হওয়ার জন্য তাকে কয়টা শর্ত মানতে হবে? দুইটা শর্ত মানতে হবে, দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে বস্তুটাকে স্থির অবস্থান থেকে পড়তে হবে, স্থির অবস্থান থেকে পড়তে হবে। স্থির অবস্থান থেকে না পড়লে হবে না। তো স্থির অবস্থান থেকে পড়তে হবে, এই কথাকে তুমি একটু উল্টো করে বলতে পারো যে তার আদিবেগ শূন্য হতে হবে। কি শূন্য হতে হবে? আদিবেগ শূন্য হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত কি? দুই নম্বর শর্ত হচ্ছে তাকে মুক্ত ভাবে পড়তে হবে। কি ভাবে? মুক্ত ভাবে পড়তে হবে, মানে কোনো বাধা ছাড়া, অথবা বলতে পারো বাধাহীন ভাবে। বাধাহীন ভাবে পড়তে হবে। সে যদি পড়ার সময় কোনো কিছুর বাধার সম্মুখীন হয়, তাহলে সে আর পড়ন্ত বস্তু থাকবে না। এবং কি
সে যখন পতিত হবে তখন সে বাতাসেরও বাধার সম্মুখীন হবে না, বাতাসের বাধা থাকলেও সে পড়ন্ত বস্তু হবে না। এখন তুমি বলতে পারো যে আমাদের বাস্তব ক্ষেত্রে যা কিছু হয় সবকিছুর মধ্যেই তো বাতাস আছে, বায়ুমণ্ডলে তো বাতাস আছে, তাতে বাতাসের বাধা হচ্ছে। হ্যাঁ, তোমাদের মেথে যেগুলো বলা থাকবে যে একটা বস্তু পড়তেছে এইভাবে, তখন দেখবে যে বলে দেওয়া থাকবে যে বিনা বাধায় পড়তেছে, এই কথা বলে দেওয়া থাকবে, তার মানে তখন ধরে নিতে হবে যে এখানে কোনো বাতাস নেই। বুঝাইতে পারছি? তাহলে দুইটা শর্ত, এক নম্বর হচ্ছে তাকে আদিবেগ শূন্য হতে হবে অর্থাৎ স্থির অবস্থান থেকে পড়তে হবে, দুই নম্বর শর্ত হচ্ছে মুক্ত ভাবে পড়তে হবে বা বাধাহীন ভাবে পড়তে হবে, মাঝখানে কোনো বাধা প্রাপ্ত সে হতে পারবে না, কোনো কিছুর সে বাধার সম্মুখীন হবে না, একদম মুক্ত ভাবে পড়বে। ঠিক আছে, এই দুইটা শর্ত যদি মানে তাহলে তিনটা জিনিস ঘটে, সেই তিনটাকে আমরা বলতেছি পড়ন্ত বস্তুর সূত্র। সেই কি কি তিনটা জিনিস ঘটে সেই তিনটা জিনিস চলো একটু দেখি। এক নম্বরে যেই জিনিসটা ঘটে সেটা হচ্ছে তুমি যদি দুইটা বস্তুকে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে, ভূমি থেকে একই উচ্চতা থেকে দুইটা বস্তুকে স্থির অবস্থান থেকে যদি ছেড়ে দাও এবং তারা পড়ার সময় মুক্ত ভাবে পড়বে, মানে এই দুইটা শর্ত তাদেরকে মানতে হবে। এই দুইটা শর্ত মেনে যদি একই উচ্চতা থেকে দুইটা বস্তু পড়তে থাকে, মানে একই সময় যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই যে দুইটা বস্তু পড়বে, তো এই দুইটা বস্তু একই সময়ে মাটিতে পড়বে। বুঝাইতে পারছি? অর্থাৎ দুইটা বস্তুকে যদি ভূমি থেকে একই উচ্চতায় দুইটা বস্তুকে রেখে যদি স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয় এবং তারা যদি মুক্তভাবে পতিত হয়, তাহলে দুইটা বস্তু মাটিতে একই সময়ে পড়বে। তাতে কে ভারী কে হালকা এইটা দেখার বিষয় না। এ যদি 5 কেজি হয় আর এ যদি 1 কেজি হয়, তারপরেও দুইটা একই সময়ে মাটিতে পড়বে। বুঝাইতে পারছি? এ যদি একটা কাগজের টুকরো হয় আর এ যদি 5 কেজি ওজনের একটা পাথর হয়, তারপরেও দুইটা একই সাথে মাটিতে পড়বে। ক্লিয়ার? অথবা আরেক ভাবে বলতে পারো যে দুইটাকে একসাথে ছেড়ে দিলে এই বস্তুটা হচ্ছে মনে করো 5 সেকেন্ডে যত দূর নিচেই নামবে, এই বস্তুটা 5 সেকেন্ডে ঠিক ততটুক নিচেই নামবে। বুঝাইতে পারছি? তার মানে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে দুইটা বস্তুই, কে হালকা কে ভারী এটা বিবেচ্য না। এইটাই হচ্ছে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর 1 নম্বর সূত্র। বুঝাইতে পারছি? 1 নম্বর সূত্র। এবার আসি 2 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে এই যে দুইটা বস্তু যে পড়তেছে, কোন একটা বস্তু যখন পড়ন্ত ভাবে পড়ে, মানে সে আদি স্থির অবস্থান থেকে মুক্ত ভাবে যদি পড়ে, তাহলে তার টি সময়ে যে সে যে বেগ প্রাপ্ত হয়, দেখো প্রত্যেক মুক্ত ভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণের নাম কি? জি ত্বরণ। ওই যে আমরা উপরে দেখে এসেছি। তো যেখানে ত্বরণ থাকে সেইখানে কি হয়? বেগ বাড়ে। বেগ বাড়ে না? তো একটা বস্তু শুরুতে কিন্তু কি স্থির ছিল, তারপরে আস্তে আস্তে কি, যেহেতু ত্বরণ জি আছে, তার মানে তার বেগ কি হবে? বেগ বাড়বে। কতটুকু আকারে বেগ বাড়বে? জির মান কত? 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তার মানে এই পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত করে বাড়ে জানো? এই যে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পায় একটা বস্তুর বেগ। তার মানে কোন বস্তুর বেগ প্রথমে 0 থাকলে পরের সেকেন্ড হবে 9.8, মানে এইভাবে করে বাড়তে থাকবে। বুঝাইতে পারছি? তাহলে পড়ন্ত বস্তুর বেগ এই জি এর হার সমান করে বাড়ে। বুঝতে পারছি? তাহলে পড়ন্ত বস্তুর বেগ যে বৃদ্ধি পায়, এটুক তো ক্লিয়ার? ক্লিয়ার কেন? কারণ এখানে ত্বরণ আছে। এখন কথা হইলো, এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে সে প্রত্যেকটা মুহূর্তে তার বেগ কিন্তু চেঞ্জ হবে। একদম শুরু থেকে তখন যখন তাকে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়ার পর থেকে তার বেগ আস্তে আস্তে কি পাবে? বৃদ্ধি পাবে। তো টি সময় পরে সে কিন্তু একটা বেগ ভি প্রাপ্ত হবে। হ্যাঁ, মনে করো টি সময়ে সে এইখানে আসে, তাহলে এইখানে তার একটা বেগ থাকবে না? বেগ থাকবে। এখন বলতেছে দ্বিতীয় সূত্র বলতেছে এই যে নির্দিষ্ট সময় টিতে ওই বস্তুর যেই বেগ প্রাপ্ত হয়, ওই বেগটা হচ্ছে ওই সময়ের সমানুপাতিক। বস্তুর বেগ টি সময়ে বস্তুর প্রাপ্ত বেগ হচ্ছে ওই সময়ের কি? সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। মানে সময় যত বেশি অতিবাহিত হবে বস্তুর বেগ তত বেশি বাড়বে। বুঝাইতে পারছি? এই সম্পর্কটা সেটা নির্দেশ করে। এবং সেই বাড়াটা কিভাবে বাড়বে? সমানুপাতিক হারে বাড়বে, ভি সমানুপাতিক টি। অর্থাৎ বেগ প্রথম সেকেন্ডে যা থাকবে দ্বিতীয় সেকেন্ডে তার থেকে বাড়বে, তৃতীয় সেকেন্ডে তার থেকে বাড়বে। ঠিক আছে? এইভাবে বেগ বাড়তে থাকবে। এই হচ্ছে দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র কি? তৃতীয় সূত্র হচ্ছে এই যে যেই বস্তুটা মুক্তভাবে পড়তেছে, তো এই বস্তুটা যখন পড়তেছে, পড়ার সময় সে কিন্তু একটা প্রত্যেক মুহূর্তে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ পথ নিচেই নামতেছে। হ্যাঁ, তো এই যে যতটুকু পরিমাণ পথ সে নিচেই নামতেছে, এই পথটাকে আমরা কি বলতেছি? তার অতিক্রান্ত দূরত্ব এইচ বলতেছি। সে এই মুক্তভাবে এই স্থির অবস্থান থেকে এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। তো এখন কথার কথা, সে টি সময়ে যদি সে এইখানে এসে পৌঁছায়,
তাহলে এই যে টি সময় সে মোট কতখানি পথ অতিক্রম করেছে, এইটুকু পথ অতিক্রম করেছে। এখন গ্যালিলিও বলছে যে এই যে টি সময়ে সে যতটুকু পথ অতিক্রম করে সেই পথটা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এই পর্যন্ত আসতে যদি তার টি সময় লাগে, তাহলে এই পর্যন্ত আসতে সে মোট যতটুকু পথ অতিক্রম করেছে সেই পথটা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক টি স্কয়ার। এইটাই হচ্ছে তৃতীয় সূত্র। বুঝতে পারছি? তো তৃতীয় সূত্রকে যদি গাণিতিক রূপ দাও, তাহলে গাণিতিক রূপটা হয় এইরকম, a is equal to হাফ জি টি স্কয়ার। এইখানে দেখো জি একটা ধ্রুবক, কারণ কি, তো সমত্বরণ কি ধ্রুবক না? ত্বরণের মান কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। তো ত্বরণের মান তো আমাদের জানা, সমত্বরণের কি ত্বরণের মান জানা না, একদম কনস্ট্যান্ট। এই যে জির মানটা তো কনস্ট্যান্ট। আবার হাফ মানে তো হাফ, হাফ মানে তো একটা সংখ্যা কনস্ট্যান্ট, এই হাফটা চেঞ্জ হবে না। তাহলে এই যে হাফ জি, এই হাফ জি হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট কে তুমি যদি এই যে এই সমানুপাতিক ধ্রুবক উঠাই দিয়ে এখানে যদি এই কনস্ট্যান্টটা বসায় দাও, তাহলে এই দেখো এই সম্পর্কটা পাবা, a is equal to হাফ জি টি স্কয়ার। এখন এই যে ভি সমানুপাতিক টি, এরও একটা গাণিতিক সম্পর্ক আছে। সেটা কি? সেটা হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে জিটি। এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে যে ধ্রুবকটা হবে সেটা হচ্ছে এই যে ত্বরণ জি। বুঝতে পারছি? ভি ইকুয়াল টু জিটি। আর একটা সম্পর্ক কি, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার। এই দুইটা সূত্র দিয়েই পরন্ত বস্তুর সকল ম্যাথ করা সম্ভব। সব দেখো, এই যে ভি ইকুয়াল টু জিটি, এই কথার মানে টি সময় পরে এই বস্তুর বেগ হবে এই ভি ইকুয়াল টু জিটি। যেমন তাহলে 5 সেকেন্ড পরে কোন একটা বস্তু যদি উপর থেকে পড়ে, তাহলে 5 সেকেন্ড পরে তার বেগ কত হবে? 5 সেকেন্ড পরে তার বেগ হবে এই যে জি ইন্টু টি। বুঝতে পারছি? মানে জি ইন্টু 5। বুঝতে পারছি? 5g। 4 সেকেন্ড পরে বেগ হবে জি ইন্টু 4। 3 সেকেন্ড পরে তার বেগ হবে এই যে এখান থেকে পড়তে যদি সে এই 3 সেকেন্ডে যদি এই পর্যন্ত আসে, তাহলে এই বিন্দুতে তার বেগ হবে কত? 3t। এই যে 3 ইন্টু জি, এই যে ভি ইকুয়াল টু জিটি, এই যে এইভাবে। বুঝতে পারছি? আর এই যে যদি একটা বস্তু উপর থেকে পড়ে এইভাবে যদি টি সেকেন্ডে যদি এই পর্যন্ত আসে, হ্যাঁ, টি সেকেন্ডে যদি এই পর্যন্ত আসে এইখান থেকে, তাহলে তার এই অতিক্রান্ত পথ এইচ ইকুয়াল টু হবে হচ্ছে এই যে হাফ জি টি স্কয়ার। এখানে জাস্ট টির মান বসাই দিতে হবে। বুঝতে পারছি? তো এই পর্যন্ত আসতে যদি 3 সেকেন্ড সময় লাগে, জাস্ট এই টির মান এখানে 3 বসাবা, জির মান তো জানা। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমাদের কিন্তু যেহেতু এই পরন্ত বস্তু হচ্ছে সমত্বরণ মেনে চলে, পরন্ত বস্তুর উপর যেই ত্বরণ কাজ করে সেই ত্বরণের মান কত? জি। আর জি কি? একটা সমত্বরণ। আর আমরা জানি সমত্বরণের ক্ষেত্রে কিছু কি আছে, কিছু সমীকরণ আছে, গত ক্লাসে আমরা দেখেছি। সেই সমীকরণগুলো কি? এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কয়ার। তারপরে কি আছে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তারপরে কি আছে? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2ais। তাই তো? এখন দেখো আরো একটা আছে, সেটা হচ্ছে যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি প্লাস টি ভাগ হচ্ছে কত? 2 ইন্টু টি। তো এই সূত্রটা লাগবে না, কারণ এখানে তো আর শেষ বেগ নেই। শেষ বেগ তো এখানে তো কোনো শেষ বেগ নেই, তো এটা না ইউজ করলেও চলতেছে। আদি বেগ তো নেই, আদি বেগ যেহেতু নেই, এটা না ইউজ করলেই হচ্ছে। এখন দেখো এই তিনটা সূত্র দিয়েই পরন্ত বস্তু সবকিছু সলভ করা সম্ভব। ক্লিয়ার? এখন দেখো এই যে এই তিনটা সূত্র যেহেতু সমত্বরণের সূত্র, আর এই পরন্ত বস্তু যেহেতু সমত্বরণের সূত্র মেনে চলে, তার মানে পরন্ত বস্তুর উপরেও এই সূত্রগুলো খাটবে। বুঝতে পারছি? এখন পরন্ত বস্তু যেহেতু উপর থেকে পড়ে একটা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করে, সেই জন্য এর যে অতিক্রান্ত পথ, এই পথটাকে আমরা এস না বলে এইচ বলি। ঠিক আছে? এইচ। আর এর তো পরন্ত বস্তু তো আদি বেগ 0, তাহলে এই অংশটুক 0, এই অংশটুক বাদ। তাহলে কি থাকবে? হাফ এ টি স্কয়ার। এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণের মান কত? ত্বরণ হচ্ছে a ইকুয়াল টু জি। তাহলে এর জায়গায় যদি জি বসায় দাও, তাহলে এইচ হবে হচ্ছে এইচ ইকুয়াল টু হবে হাফ জি টি স্কয়ার। বুঝতে পারছি? ওই যে দেখো সমীকরণের হচ্ছে পরন্ত বস্তু 3 নাম্বার সূত্র ছিল এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার। দেখছো? তারপরে কি আছে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এখন ভি ইকুয়াল টু যেহেতু ইউ প্লাস এ টি, এখন আদি বেগ কত? আদি বেগ দেখো 0। তাহলে কি হবে? ভি ইকুয়াল টু হচ্ছে জি টি। তার মানে টি সেকেন্ডে তার হচ্ছে সে যে বেগ প্রাপ্ত হয় সেই বেগ হচ্ছে কত? ভি ইকুয়াল টু জি টি। এইবার দেখো কি আছে, এর মধ্যে কিন্তু কোনো সময় নেই। তো যদি সময় না দেয়া থাকে, তাহলে তুমি এই সূত্র ব্যবহার করে দূরত্ব বের করতে পারবা। তাহলে এইখানে তুমি কি লিখতে পারবা? আচ্ছা, এইখানে তুমি কি লিখতে পারবা? এই যে ইউ তো 0, তাহলে এখানে তুমি লিখতে পারবা ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2, এখানে এর পরিবর্তে জি, আর এখানে এস এর পরিবর্তে এইচ, ভি স্কয়ার ইকুয়াল টু 2g এইচ। ঠিক আছে? তাহলে ভি তুমি এই যে এইভাবে বের করতে পারবা যদি সময় দেয়া থাকে, আর যদি সময় দেয়া না থাকে তাহলে ভি তুমি এই যে এইভাবে বের করতে পারবে। ঠিক আছে? এই হচ্ছে পরন্ত বস্তুর সূত্রগুলো। তবে সবসময় মাথায় রাখবা পরন্ত বস্তুর ক্ষেত্রে দুইটা শর্ত, একটা হচ্ছে স্থির অবস্থান থেকে পড়তে হবে, আর একটা হচ্ছে কি পড়তে হবে?
আরেকটা হচ্ছে যে তার অতিক্রান্ত যে পথ, সেই পথটা মুক্তভাবে পড়তে হবে, ঠিক আছে, বাধাহীন ভাবে, ওই পথে কোনো বাধা থাকবে না, ঠিক আছে। ওই দুইটা শর্ত অবশ্যই মানতে হবে। আর সব থেকে জরুরি কথা যে এই সূত্রগুলো মনে রাখবা, এবং কিভাবে কোথায় কি হবে। এই যে এইচ এর পরিচয় কি, এইচ হচ্ছে উপর থেকে সে কতখানি পথ আসতেছে সেইটা, আর টির পরিচয় ওই পথ আসতে সে কতটুকু সময় অতিবাহিত করতেছে সেইটা, আর ভি কি, ভি হচ্ছে ওই যে সে যতখানি পথ আসার পরে সে যেই বিন্দুতে এখন আছে ওই বিন্দুতে তার বেগ কত, সেইটা হচ্ছে ভি। বুঝতে পারছি? যেমন এই যে ভি স্কয়ার ইকুয়াল টু 2gh, এখানে ভির পরিচয় কি, কথা ওই যে উপর থেকে পড়ে সেই পর্যন্ত এসেছে, কথার কথা। তো ওই বিন্দুতে তার বেগ কত, এই ভি। এখন এই এইচ কোন এইচ, এই এইচ কি নিচের এইচ না, এই এইচ হচ্ছে এই সে উপর থেকে মোট কতখানি পথ এসেছে সেই এইচ। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই যদি বুঝে থাকো তাহলে পরে আমরা খারাপ ভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয় সেগুলো হচ্ছে শিখবো ইনশাআল্লাহ।